প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সেভেন অর সিমেন্ট মুক্ত বাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় ৬৭ বছরে আওয়ামী লীগ। আপনারা জানেন যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আজ, এবং যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল যে রাজনৈতিক দলটি, সেটি বাংলাদেশ আওয়ামী লীগ। এবং বাংলাদেশের আওয়ামী লীগের জন্মের পর থেকে ১৯৪৯ সাল থেকে যদি এই পর্যন্ত দেখি, প্রত্যেকটি গণতান্ত্রিক সংগ্রাম, প্রগতিশীল সংগ্রামে আওয়ামী লীগ যুক্ত ছিল। এই মুহূর্তে যে প্রশ্নগুলো বেশি করে দেখা দিচ্ছে যে আওয়ামী লীগ যাত্রা শুরু করেছিল উদার গণতান্ত্রিক দল হিসাবে, সেই আওয়ামী লীগ সেই জায়গাতে আছে কি না, সেটি মূলত প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়ে। এই মুহূর্তে যে আওয়ামী লীগ দেশ শাসন করছে, সেই আওয়ামী লীগ ভবিষ্যতে সেই গণতন্ত্রের পথকে কতখানি মসৃণ করবে বা গণতন্ত্রের পথে কতখানি থাকবে, সেই প্রশ্ন ঘুরছে মানুষের মনে। সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন জাতীয় পার্টি জেপি সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছেন। শেখ পরিবারের সদস্য রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডক্টর আবু সাইদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি শুরু করতে চাই শেখ শহীদুল ইসলাম আপনাকে দিয়ে। মানে ৬৭ বছরে আওয়ামী লীগ যদি বলি, শুরু ৪৯ থেকে ১৬ সাল, বিশেষ করে স্বাধীন হওয়ার পর থেকে যে আওয়ামী লীগ, আজকে আওয়ামী লীগের বিশেষ বৈশিষ্ট্যটা কোথায় যে বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক, বাংলাদেশের মানুষ যে কারণে আওয়ামী লীগকে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে একটা লম্বা সময় ধরে? ভারতের কংগ্রেস, বাংলাদেশের আওয়ামী লীগ আমরা দেখতে পাই যে দীর্ঘ সময় ধরে টিকে থাকা দল। আপনাকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাই একটি সময়োচিত বিষয়ে আমাকে আলোচনার জন্য আহ্বান করার জন্য, এবং এই সুযোগে আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তার অগণিত নেতা এবং কর্মীদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। একই সঙ্গে আমি স্মরণ করতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, হোসেন শহীদ সারওয়ার্দী, মৌলানা ভাসানী সহ যারা এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যারা এই প্রতিষ্ঠানের জন্য অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন, সেই অসংখ্য নেতাকর্মীদের, যাদের অনেকে নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন আদর্শের জন্য, দলকে দাঁড় করানোর জন্য। জাতীয় চার নেতা মরহুম কামরুজ্জামান, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং সৈয়দ নজরুল ইসলাম সাহেবকে আমি একই সঙ্গে স্মরণ করছি বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের যারা 15ই আগস্ট নিহত হয়েছেন, 21শে আগস্ট যারা নিহত হয়েছেন, আইবুর রহমান সহ তাদেরকে। দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের দেশের রাজনীতিতে একটি মহীরুহ প্রতিষ্ঠান। আমি রাজনীতির পড়ি নাই, পলিটিক্যাল সায়েন্স পড়ি নাই, রাষ্ট্রবিজ্ঞান পড়ি নাই, কিন্তু আমি রাজনীতির ছাত্র, এবং যার পদতলে বসে আমি রাজনীতি শিখেছি তিনি এই আওয়ামী লীগের অন্যতম প্রধান কর্ণধার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেজন্য আওয়ামী লীগের সেই গোড়া থেকেই এ পর্যন্ত প্রায় সবগুলি পদক্ষেপের সঙ্গেই আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত বা পর্যবেক্ষণ করতে পেরেছি। আজকে এই যে আওয়ামী লীগ আপনি ৬৭ বছর অতিক্রম করে ৬৮তে পা রাখলো, একটা দলের জন্য এটা একটা বিরাট গৌরবের বিষয় আমাদের মতন দেশে। কারণ আমাদের মতন দেশে দল আসে দল যায়, কিন্তু আওয়ামী লীগ ইতিহাসের পরীক্ষায় পাশ করে, ইতিহাসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, কালের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা আজকে একটি যুগোত্তীর্ণ অবস্থানে এসে পৌঁছেছে। এবং সেজন্যই আজকে তারা এই দীর্ঘদিন যাবৎ নিজেদের অস্তিত্বকে কেবল টিকিয়ে রাখে নাই, দেশ এবং জাতির জন্য গৌরবের তারা এই করতে পেরেছে, গৌরবজনক অধ্যায়ের সংযোজন করতে পেরেছে। ভাষা আন্দোলনে, তারপরে ৬৬-র স্বায়ত্তশাসনের আন্দোলনে, ৬৯-এর গণ অভ্যুত্থানে, ৭১-এর মুক্তিযুদ্ধে এই দলটি নেতৃত্ব দিয়েছে। আওয়ামী লীগের সম্ভবত সবচেয়ে গৌরবজনক অধ্যায়ই হলো আমাদের এই স্বাধীনতা সংগ্রামে, আমাদের মুক্তি সংগ্রামে নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান হিসাবে। তো আজকে এই সব কাজগুলো আওয়ামী লীগ সম্পাদন করতে পেরেছিলেন সম্ভবত এই দলে দুজন অসাধারণ যোগ্যতা সম্পন্ন সাংগঠনিক প্রতিভার আবির্ভূত হয়েছিলেন এই দলে। একজন হোসেন শহীদ সারওয়ার্দী, আর একজন তার সুযোগ্য উত্তরাধিকার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের দেশে মন্ত্রিত্বের জন্য দল ছেড়ে দেওয়ার ইতিহাস আছে, কিন্তু দলের জন্য মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার ইতিহাস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সৃষ্টি করেছিলেন। এবং সেই সময় তিনি সরওয়ার্দী সাহেব যখন তাকে এই দায়িত্ব দিলেন, সাধারণ সম্পাদকের দায়িত্ব, তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে এই দায়িত্ব পালন করলেন, দলকে সুসংগঠিত করলেন এবং একটি বিশাল সংগঠনে আওয়ামী লীগকে রূপান্তরিত করলেন। এখানে আমি একটা ছোট্ট ঘটনার অবতারণা করতে চাই। আমাদের একটু সময় দিকে আমি সময় দিকে নিশ্চয়ই সময়ের দিকে খেয়াল রাখবো। একটি ছোট্ট ঘটনার, খুব প্রাসঙ্গিক ঘটনার অবতারণা করতে চাই। 1966 সালে বঙ্গবন্ধু যখন কারাগারে, তখন তার বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করা হলো এবং সেই মামলায় তার বিভিন্ন জায়গায় তাকে গ্রেপ্তার করা হলো। তো ঢাকা কারাগারে যখন তিনি, তখন এই কারাগারে একটা অভ্যন্তরে একটা কোর্ট স্থাপন করে তার একটা মামলা চলছিল। সেই মামলায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদুল্লাহ সাহেব, যিনি পরবর্তীকালে মন্ত্রী এবং রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনি ওনার উকিল হিসেবে গিয়েছিলেন। জহিরুদ্দিন সাহেব ওনার প্রধান উকিল ছিলেন। তো সেখানে ওই মোহাম্মদুল্লাহ সাহেব এবং গাজী গোলাম মুস্তফা সাহেব বলতেছিলেন বঙ্গবন্ধুকে যে, বঙ্গবন্ধু এখন এমন একটা অবস্থা, এখন বঙ্গবন্ধু হয় নাই, উনি মুজিব ভাই, মুজিব ভাই এমন একটা অবস্থা যে 15 নম্বর 15 পল্টনের সামনে দিয়ে লোক গেলেও গ্রেপ্তার করে মোনেম খানের সরকার। আজকে সেখানে আমাদের ইলেকট্রিসিটি কেটে দিয়েছে, আমাদের টেলিফোন লাইনটা কেটে দিয়েছে, এখন তো অফিস চালানোই মুশকিল হয়েছে। বঙ্গবন্ধু তখন বলেছিলেন যে, গাজী একটা মোমবাতি জ্বালায় রাখিস, আমি বের হলে সব ঠিক হয়ে যাবে। দেখুন, এটা 67-র ঘটনা, 69-এ কি ঘটনা ঘটে গেল। মানুষের উপরে, জনগণের উপরে বঙ্গবন্ধুর আস্থা, আওয়ামী লীগের আস্থায়, এটা কিন্তু আওয়ামী লীগের প্রিন্সিপাল, কার্ডিনাল প্রিন্সিপাল হওয়ার কথা। এখন আমাদের সেজন্যই বলতে চাই যে আওয়ামী লীগ আমাদের রাজনীতির, এই দেশের রাজনীতির প্রধান নিয়ন্ত্রক। এদেশের রাজনীতি আবর্তিত হয় আওয়ামী লীগ এবং এন্টি আওয়ামী লীগ, এই দুই শিবিরে। আমি একটু যেতে চাই ডক্টর হারুন রশিদ আপনার কাছে। আওয়ামী লীগের যে গণতান্ত্রিক চিন্তা চেতনার যে যাত্রা ছিল, আপনি কি মনে করেন সেই পথেই, সেই গণতান্ত্রিক পথেই আওয়ামী লীগ যাত্রা অব্যাহত রাখতে পেরেছে? সেক্ষেত্রে বিচ্যুতি ঘটেছে কিনা কখনো কখনো? ধন্যবাদ আপনাকে। আমার তো মনে হয় যে 67 বছর আগে 1949 সালের 23শে জুন আওয়ামী লীগ যে আদর্শ, যে লক্ষ্য, যে কর্মসূচি নিয়ে যাত্রা শুরু করেছিল, এই 67 বছরের দীর্ঘ পথ পরিক্রমায় সেই তার লক্ষ্য উদ্দেশ্য থেকে আওয়ামী লীগের মধ্যে আমি কোনো বিস্মৃতি দেখি না। বরং আমি যেটা দেখি যে কনসিস্টেন্টলি অ্যান্ড পারসিস্টেন্টলি আওয়ামী লীগ তার সেই যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে কর্মসূচি, লক্ষ্য, আদর্শ, সেটাকে পার্সু করছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠার সময় এর নাম ছিল কিন্তু আওয়ামী মুসলিম লীগ, অর্থাৎ ক্ষমতাসীন যেটা হলো সেটা হলো সরকারি মুসলিম লীগ, আর বিরোধী দলের যেটা আওয়ামী মুসলিম লীগ হলো জনগণের মুসলিম লীগ। কিন্তু এই যে মুসলিম শব্দ, এটা তো একটা বলা যেতে পারে যে একটা সাম্প্রদায়িক জনগোষ্ঠী, দল সবার জন্য উন্মুক্ত না। কিন্তু দেখবেন চিন্তা, চেতনা, কর্মসূচিতে, আদর্শে, সংগ্রামে আওয়ামী লীগ কিন্তু রাইট ফ্রম দি ভেরি বিগিনিং, শুরু থেকেই এটা ছিল সর্বজনীন, সকলের দল। তাহলে মুসলিম শব্দটা কিন্তু সেদিন নামের সঙ্গে যুক্ত হয়েছিল কৌশলগত কারণে। পাকিস্তান সদ্য প্রতিষ্ঠিত হয়েছে, পাকিস্তান প্রতিষ্ঠার 22 মাস, অর্থাৎ 1 বছর 10 মাসের মধ্যে এই আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছে। পাকিস্তানি শাসক গোষ্ঠী এবং আওয়ামী লীগ ছিল পাকিস্তানের প্রথম কার্যকর বিরোধী দল। কাজে তখন একটি বিরোধী দল গঠন করা, দ্বিধি তত্ত্বের যে উন্মাদনা এবং সেই পরিবেশ পরিস্থিতিতে বিরোধী দল গঠন করা, যে কারণে আমরা সকলেই জানি যে কোথাও কিন্তু এই দল গঠন করার জন্য যে স্পেস পাওয়া গেল না। সাম্প্রতিক সময় থাকি তাহলে আমরা সাম্প্রতিক সময় আমি আসছি, কারণ আপনার তো একটু ব্যাকগ্রাউন্ডটাও জানা দরকার আছে। তো সেখানে আওয়ামী লীগ যে 67 বছরে তারা এবার যেটা হবে 20তম কাউন্সিল, তাহলে অন এভারেজ 3 বছরে একটা কাউন্সিল হয়েছে। তাহলে যে কোনো একটি রাজনৈতিক দল 2-3 বছরই একটা কাউন্সিল করে, যদিও আওয়ামী লীগ শুরুতে কিন্তু কাউন্সিল করা ছিল বছরে,
এক বছর অন্তর কাউন্সিল করবে, অর্থাৎ কাউন্সিলের 1 বছর পর পরই কাউন্সিল হওয়ার কথা ছিল। পরে কিন্তু গণতন্ত্র চেঞ্জ না, এর মাঝখানে আপনার এই মার্শাল ল হতে রাইট অনেকগুলো বছর কাউন্সিল করতে পারে না, সেটা ভিন্ন, কিন্তু গঠনতন্ত্র ছিল। এখন একটা আমাদের দেশের রাজনৈতিক দল, সেখানে যখন কাউন্সিল হয়, কাউন্সিলে বিভিন্ন যারা কাউন্সিলর, ডিস্ট্রিক্টের যারা প্রতিনিধি, তারা সেখানে রাজনৈতিক রিপোর্ট পেশ করেন, তারপর সেখানে বিভিন্ন রেজলিউশন মুভ হয়, সেখানে আলোচনা হয়। তো আমাদের দেশের কনটেক্সটে যদি বলি যে একটা রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্রের চর্চা বাংলাদেশের মানে বাস্তবতায় যতদূর রয়েছে, সেটা বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যেই রয়েছে। এটা মানে আমি যদি বলেন যে এ হলো একটা দিক। তারপর যে গণতন্ত্রের চর্চার কথা যেটা বললেন, অর্থাৎ আওয়ামী লীগ গণতন্ত্র, জনগণের অধিকার, গণমানুষের অধিকার, অসাম্প্রদায়িকতা এবং শোষণ মুক্তি। আপনি জানেন যে শুরু যখন হলো, তখন আওয়ামী লীগের যে ম্যানিফেস্টো বা কর্মসূচি ছিল, তার মধ্যে বিনা ক্ষতিপূরণে জমিদের প্রথা উচ্ছেদ, বড় বড় শিল্প কারখানা জাতীয়করণ এবং কম্পালসারি প্রাইমারি এডুকেশন। আজকে যে মাতৃত্বকালীন ছুটির কথা বলি আমরা, এটাও কিন্তু ওই সময় কর্মসূচির মধ্যে ছিল। ভারত আমাদের নিকট প্রতিবেশী, তার সাথে অর্থনৈতিক এবং অন্যান্য যে সম্পর্ক এবং বিশ্বের কনটেক্সটে ফরেন পলিসি ছিল যে শান্তির পক্ষে, জোট নিরপেক্ষ। এমনকি ওই সময় ব্রিটিশ কমনওয়েলথের তো পাকিস্তান সদস্য ছিল, আওয়ামী লীগের পক্ষ থেকে রেজলিউশন হলো যে ব্রিটিশ কমনওয়েলথ থেকে প্রত্যাগ করা হোক, কেন এটাও একটা জোট হিসেবে তখন দেখেছে। এই ছিল কিন্তু তার কর্মসূচি, অর্থাৎ অত্যন্ত যদি বলি প্রগতিশীল এবং ফরওয়ার্ড লুকিং। এখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যদি আসেন, আমি তো মনে করি একটা উদাহরণ দিয়েই কিন্তু এটা বুঝতে হবে। সেটা হলোই যে আওয়ামী মুসলিম লীগ কিন্তু কার্যত এরা ছিল আওয়ামী লীগই, মুসলিম শব্দ হলো কৌশল, একটা ঢাল হিসাবে ব্যবহার করেছে। ঠিক অনুরূপভাবে পঞ্চদশ সংশোধনীর কথা বলেন, যে 72-এর যে আমাদের সংবিধানের যে 4 রাষ্ট্রীয় মূলনীতি, যেটা আওয়ামী লীগও মানে আওয়ামী লীগের নেতৃত্বেই স্বাধীনতাবাদ সংবিধান এবং সেখানে 4 মূল রাষ্ট্রীয় নীতি স্থান পেয়েছে। 75-এ বঙ্গবন্ধুর হত্যার পরে বাংলাদেশ তো কার্যত একটা মিনি পাকিস্তানে পরিণত হলো এবং মুক্তিযুদ্ধের চেতনা আদর্শ বুলুণ্ঠিত হলো। আবার সাম্প্রদায়িকতা এখানে একটা প্রবল আকারে দেখা দিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। সেখান থেকে 21 বছরের যদি বলি সংগ্রাম এবং আন্দোলনের পরে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 96 সালে আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসে। 96 থেকে আজকে যদি দেখেন, তাহলে এই ফেজটি হলো রিএস্টোরেশন অব দি আইডিয়ালস অব ওয়ার অবলিগেশন। মুক্তিযুদ্ধের যে আদর্শ তার হলো পুনঃপ্রত্যাবর্তন এই সময় ঘটেছে, কোট আনকোট। এখন যদি বলেন যে 49 সালে যেভাবে শুরু করেছিল, আজকে 2000 সালে এসে আওয়ামী লীগ সেভাবে থাকতে পারে না, কোনো রাজনৈতিক দলই পারে না। কেন যে সমাজ কি সেখানে আছে? আর যদি থাকে কোন জীবন্ত জিনিস সবসময় বদলায়। আর সেখানে যদি থাকে, তাহলে এটা কিন্তু মুসলিম লীগ হয়ে যেত, মুসলিম লীগের পরিণতি হয়ে যেত। অর্থাৎ একটা রাজনৈতিক দলের সবচেয়ে যে স্ট্রেংথ যদি বলেন, সেটা হলো অ্যাডাপ্টেবিলিটি, অর্থাৎ জনগণ কি চাচ্ছে, মানুষ কতদূর প্রিপেয়ার হয়েছে। বঙ্গবন্ধুর শিক্ষাই কিন্তু তাই, জনগণকে সঙ্গে নিয়ে কিন্তু। বিরতিতে যাবো, তার আগে ডক্টর আবু সাইদের কাছে ঘুরে আসতে চাই। ডক্টর আবু সাইদ, আপনি কিভাবে মূল্যায়ন করেন আওয়ামী লীগের আজকের দিনে দাঁড়িয়ে? দেখেন, প্রথমেই আপনি যে কথা বলেছেন তার সঙ্গে দ্বিমত পোষণ করি। উদার গণতান্ত্রিক দল হিসেবে আওয়ামী লীগের জন্ম হয়নি, বরং সদ্য প্রতিষ্ঠিত পাকিস্তান মুসলিম লীগ তার ভিতরে পেটের ভিতর থেকে বিদ্রোহ করে প্রগতিশীল মানুষেরা এই দলটা সৃষ্টি করেছিল সংগ্রামের ডাক দিয়ে। সে সংগ্রাম ছিল জুলুমের বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে এবং জনমানুষের আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ কর্মসূচি নিয়ে এবং সেই আদর্শ নিয়ে। সেই হিসেবে উদার গণতান্ত্রিক দল হিসাবে আওয়ামী লীগ আসেনি। আওয়ামী লীগের ভিতরে এটা ঠিক, শহীদ ভাই যে কথা বলেছেন, ওই সময়ে কমিউনিস্ট পার্টি ব্যান্ড ছিল। কমিউনিস্ট পার্টির বহু লোক তখন আওয়ামী লীগের ভিতরে এবং বাইরে থেকেও তারা কাজ করেছে, যে আওয়ামী লীগকে তারা আশ্রয় স্থল হিসেবে মনে করেছে, যার জন্য আওয়ামী লীগটা ডান দিকেও যেতে পারেনি, উগ্র বাম দিকেও যেতে পারেনি। একটা মধ্যপন্থা দল হিসেবে কোনো মানুষকে সাথে নিয়ে তাদের চিন্তা চেতনা ধারণ করে লালন করে তা অগ্রসর হতে হয়েছে। এবং সেই অগ্রসর হওয়ার ক্ষেত্রে প্রত্যেকটি স্তরে দাবি আদায়ের ক্ষেত্রে বলেন, অধিকার আদায়ের ক্ষেত্রে বলেন, ভাতের কথা বলেন, ভোটের কথা বলেন, উপনির্বাচনের কথা বলেন,
নির্বাচনের কথা বলেন, প্রত্যেকটি, এটা কিন্তু আমি আওয়ামী লীগের প্রাথমিক স্তরের কথা বলছি, 54 সনের আগ পর্যন্ত বলছি, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগকে সংগ্রাম করেই এগোতে হয়েছে। সেজন্য আওয়ামী লীগ প্রথম থেকে সংগ্রামী দল, এখনো কিন্তু তাকে সংগ্রাম করেই, ষড়যন্ত্র মোকাবেলা করেই অগ্রসর হচ্ছে। মিলটা এবং ধারাবাহিকতা হলো এটা, যদি আমরা ইতিহাস বিশ্লেষণ করে দেখি প্রত্যেকটি পর্বে তাই পাবো। ভাষার ক্ষেত্রে বলেন, পরবর্তীকালে স্বায়ত্তশাসন আন্দোলন বলেন, আগরতলা ষড়যন্ত্র মামলার কথা বলেছেন সেক্ষেত্রে বলেন, এবং পরবর্তীকালে গণ অভ্যুত্থান এবং মানুষের দাবি দেওয়া এবং মুক্তিযুদ্ধ, সব ক্ষেত্রেই অধিকার আদায়ের ক্ষেত্রে, স্বাধীনতার ক্ষেত্রে আওয়ামী লীগকে আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবন দিতে হয়েছে, তারা প্রাণ দিয়ে প্রাণ উৎসর্গ, আত্মবলিদান করতে হয়েছে, এবং তার মাধ্যমে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যেতে হয়েছে একটা আদর্শের আলোকবর্তীকে সামনে রেখে। একটা কথা মনে রাখতে হবে, আওয়ামী লীগে বঙ্গবন্ধু শেখ মুজিব প্রথমে যুগ্ম সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক, সাধারণ সম্পাদক, তারপরে 13 বছর সাধারণ সম্পাদক ছিলেন, আর মাত্র 9 বছর কিন্তু সভাপতি ছিলেন। কিন্তু সভাপতি আমরা দেখি, সভাপতিকে কেন্দ্র করেই দল গড়ে ওঠে। এখানে উল্টো, সাধারণ সম্পাদক কেন্দ্র করেই দলটা গড়ে উঠেছিল। কেন গড়ে উঠেছিল? একটা আদর্শ, একটা বিশ্বাস, একটা আস্থা, ত্যাগের মহিমা, আলোকোজ্জ্বল একটা মানুষ যেভাবে এগিয়ে গেছে, তাকে ধারণ করে আওয়ামী লীগটা তার সাথে গেছে। আর তার পাশে ছিল, এখানে দেখতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু প্রথম থেকেই আওয়ামী লীগ যাতে ক্ষমতায় না আসতে পারে, 54 সনের আগ থেকেই যে ষড়যন্ত্রগুলো করেছিল, আজও সেই ষড়যন্ত্র কিন্তু বহাল আছে। আপনি যদি বলেন, আমি ইতিহাসে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে, তার আগের থেকে, মুক্তিযুদ্ধ সময়কালীন থেকে এবং আজকে পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সেই ভূমিকা এখনো কিন্তু অব্যাহত আছে। সেই জন্য এ সমস্ত কারণেই আওয়ামী লীগের প্রথম থেকে যে সংগ্রামী চরিত্র, সেই চরিত্র হারিয়ে ফেললে আওয়ামী লীগের আওয়ামী লীগ থাকে না। বাংলাদেশটা স্বাধীন হয়েছে সংগ্রামের ভিতরে, সেই রক্তের ভিতরে চলছে, বিদ্যমান আছে, এখনো আছে, সে বিদ্যমান আছে। আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতি পর ফিরে এসে বাকি আলোচনা করবো। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি 7 হর্স সিমেন্ট মুক্তবাক অনুষ্ঠানে। 67 বছর আওয়ামী লীগ, এই নিয়ে আলোচনা করছিলাম শেখ শহীদুল ইসলাম, অধ্যাপক ডক্টর আবু সাইদ, অধ্যাপক ডক্টর হারুনুর রশিদের সঙ্গে। আমি ডক্টর আবু সাইদ আপনাকে থামিয়ে দিয়েছিলাম, সেখান আপনার কাছে এই জন্য আগে ফেরত যেতে চাই। আপনার দৃষ্টিতে এই সময় আওয়ামী লীগের সামনে, আওয়ামী লীগের ব্যত্যয়টা কোথায় ঘটেছে আদর্শ থেকে, বা চ্যালেঞ্জটা কি সামনের দিনগুলোতে? আচ্ছা, দেখেন, দল হিসেবে তারা লং রানে টিকে থাকতে চায়। কৃষি বলেন, শিক্ষা বলেন, যোগাযোগ বলেন, তথ্য প্রযুক্তি বলেন, অবকাঠামো বলেন, বিদ্যুৎ বলেন, গ্রামীণ উন্নয়ন বলেন, তারপরে পররাষ্ট্রনীতি, প্রত্যেকটি ক্ষেত্রে আওয়ামী লীগের বিশাল অর্জন। সে অর্জন জিডিপির প্রবৃদ্ধির কথা বলে 7%-এর উপরে, এবং দারিদ্র্য হার 22%, 22 সামথিং, এগুলো কমেছে। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, মাথা পিছু আয়ও বেড়েছে 1466, রিজার্ভ বেড়েছে, ডলার, সব কিছুই বেড়েছে। এবং 1.5 কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে। এটা সভানেত্রীর কথা বলছি আমি, উনি বলেছেন 5 কোটি মানুষ নিম্ন আয়ের স্তর থেকে নিম্ন আয়ের স্তরে উন্নীত হয়েছে, 5 কোটি মানুষ। এর ভিতরে আপনি যে প্রশ্নটা করলেন, আওয়ামী লীগের ব্যত্যয় কোথায় হয়েছে? ব্যত্যয় কোথায়? আওয়ামী লীগের ব্যত্যয় যেটা আমি দেখি, সেটা হলো সরকার প্রধান হিসাবে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যেভাবে দেশ চালাচ্ছেন, সেটা একদিকে মূল্যায়ন হবে। আর দল তার সঙ্গে কতখানি চলতে পারছে, সহায়তা করছে, সেটা কিন্তু ভিন্ন মূল্যায়ন। সে সভানেত্রী প্রধানমন্ত্রী হিসাবে তার যদি স্পিড হয়, সভানেত্রীর স্পিড যদি হয় 70 কিলোমিটার, তাহলে দলের স্পিড সেখানে আছে 34 কিলোমিটার। এই যে দলের সঙ্গে নেতৃত্বের গ্যাপ, এটা কেন হয়েছে? এবং সবচেয়ে ব্যত্যয় যেটা হয়েছে আওয়ামী লীগের, সেটা হলো আওয়ামী লীগের কর্মী নির্ভর দল, সেই কর্মীদেরকে আমরা নেতারা নষ্ট করেছে। আজকে যার জন্য নিম্ন স্তরে
দেখা যাচ্ছে ইউনিয়ন পর্যায়ে মনোনয়ন বাণিজ্য হয়, শিক্ষক নিয়োগে মনোনয়ন বাণিজ্য হয় এবং নানা দিকে মনোনয়ন বাণিজ্য হয়। এটাকে আমরা প্রধানমন্ত্রী কি মহামনিক সভানেত্রীকে দোষারোপ করবো? না। এই ব্যক্তি আর একটা হয়েছে জাতীয় জীবনের, যেটা সবচেয়ে বড় কথা, সেটা হলো যেটা আমাদের অঙ্গীকার ছিল, সমতা বিধান করা, শোষণমুক্ত সমাজের কথা। আমরা সেখান থেকে সরে গিয়ে আজকে বিশ্বায়নের কারণেই এবং নানাবিধ কারণে আজকে আয় বৈষম্য এত বিরাট হয়েছে, বিরাট গ্যাপ হয়েছে, সেটা বলার মতো না। একজন দর্শক আছেন, একটা প্রশ্ন নিয়ে নি। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ হোসেন, আমি নিউ ইয়র্ক আমেরিকা থেকে টেলিফোন করছি। হ্যাঁ, বলুন। আমার প্রশ্নটা হলো 67 বছর পর আওয়ামী লীগের এই মুহূর্তে রাজনীতি যদি বিশ্লেষণ করি, তাহলে এই প্রশ্ন কি জাগে না যে আওয়ামী লীগ দলটি রাজনৈতিক দল হিসেবে টিকে আছে না সরকারি দল হিসেবে টিকে আছে? কারণ যে রাজনৈতিক দল ইউপি নির্বাচনে, পৌর নির্বাচনে মহাবিজয়ের পরও বিজয় মিছিল করে না, বিজয় উৎসব করে না, এটা কি সেই দলের দেউলিয়াত্ব কি প্রমাণ করে না? ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি একটু জবাব দিয়ে আমি শেষ হয়ে গেছে, আমাদের সময়ের দিকে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সেটা হলো এই আয় বৈষম্যটা আমরা কমিয়ে আনতে পারিনি। আজকে দেখা যাচ্ছে কোটিপতির সংখ্যা কত, এবং তাদের কিছু মানুষের হাতে যদি আমি তথ্য দিয়ে দেখি, তাহলে দেখব যে 20% হাতে প্রায় 70% সম্পদ এবং অর্থ এগুলো কেন্দ্রীভূত হয়েছে। তাহলে বাকি মানুষের জন্য আমরা এখন পর্যন্ত সমতা বিধান করতে পারিনি। অবশ্য কারণ আছে, মাঝখানে সামরিক শাসন আওয়ামী লীগের দায় বর্তাবে নাকি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের দায় বর্তায়? দেখেন, আগে দলের নীতিতে সরকার চলত, এখন কিন্তু দল এবং সরকার একাকার হয়ে যাওয়ার ফলে আজকে পরিষ্কার করে দৃশ্যমান নয় কোনটা দলের আর কোনটা সরকারের। আমরা একটু ঘুরে আসতে চাই শেখ শহীদুল ইসলামের কাছে। যে দর্শক যে প্রশ্নটা করলেন, এটা কি সরকারি দলের আওয়ামী লীগ নাকি আওয়ামী লীগের সরকার? দেখুন, আমাদের মতন দেশে রাজনৈতিক দল যখন সরকারে যায়, তখন স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ সরকার এটা এইভাবেই পরিগণিত হয়। পশ্চিমা বিশ্বে যেখানে রাষ্ট্রপতি শাসিত সরকার আছে, সেখানে সাধারণত রাষ্ট্রপতির নামে প্রশাসন হয়, যেমন আমেরিকাতে ওবামা প্রশাসন, কার্টার প্রশাসন ইত্যাদি ছিল। কিন্তু আমাদের মতন দেশে এটা আওয়ামী লীগ প্রশাসন, এবং দলের প্রধান হিসাবে এটা শেখ হাসিনার সরকার, এভাবেও অনেকে চিহ্নিত করেন। এটাতে আমি কোনো দোষ দেখি না। আর এই যে বিজয় মিছিলের যে কথাটা বললেন, বিজয় মিছিলগুলো যে করা হয়নি, বা সেটা আওয়ামী লীগের যদি কেউ এখানে থাকতো তারা বলতে পারতেন সঠিকভাবে যে কেন বিজয় মিছিল করা হয়নি। কারণ এটা তাদের দলের ব্যাপার, অন্য দলের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা আমাদের জন্য ঠিক হবে না। তো আমি যে কথাটা বলতে চাই, যে কথা আপনি আগে প্রশ্নতে বলেছিলেন যে আওয়ামী লীগের তার মূল অঙ্গীকার থেকে বিচ্যুতি আছে কিনা। দেখুন, আমাদের স্বাধীনতা সংগ্রামে, আমাদের মুক্তি সংগ্রামের মূল কারণটা কি ছিল? যে আমরা পূর্ব পাকিস্তান তৎকালীন অর্থনৈতিকভাবে শোষিত হচ্ছিলাম, এবং অঞ্চলে অঞ্চলে বৈষম্য, ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য বাড়ছিল, এবং এর বিরুদ্ধেই কিন্তু বঙ্গবন্ধু স্বায়ত্তশাসনের দাবি হিসেবে 6 দফাকে পেশ করেছিলেন। 6 দফা যখন পেশ করা হয়, তখন এই 6 দফার মধ্য দিয়ে জাতি তার মুক্তির আলো খুঁজে পেয়েছিল, এবং এই 6 দফার প্রধান ছিল যে আমরা এদেশে এমন একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করব যেখানে গণতন্ত্র তার যথাযোগ্য স্থান পাবে, একই সঙ্গে মানুষ বৈষম্যের হাত থেকে মুক্তি পাবে, ব্যক্তি ব্যক্তিকে, শ্রেণী শ্রেণীকে শোষণ করবে না। এবং সেই লক্ষ্যেই কিন্তু 1972 সালে এই আওয়ামী লীগের তৎকালীন সরকার স্বাধীন বাংলাদেশে তার যাত্রা শুরু করেছিল। দুর্ভাগ্যজনক হলেও এখন একথা সত্য যে এই সব ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ কিছুটা বিচ্যুতির সম্মুখীন হয়েছে। যেমন এখন যে কথা প্রফেসর আবু সাইদ বললেন যে মানুষের আয়ের বৈষম্য বেড়েছে, যদিও জিডিপি বাড়ছে, কিন্তু ব্যক্তি ক্ষেত্রে এই বৈষম্য বাড়ছে। দ্বিতীয়ত হলো যে শোষণ বঞ্চনার যে কথা, সেই শোষণ বঞ্চনা, শ্রমিক কি এখন তার ন্যায্য অধিকার পাচ্ছে? সাধারণ মানুষ কি তার অধিকার যেটা সেটা পাচ্ছে?
আপনি উন্নয়নকে গণতন্ত্রের বিকল্প হিসেবে দেখা চলবে না। মানুষ কিন্তু উন্নয়নও চায়, আবার গণতন্ত্রও চায়, কথা বলার অধিকারও চায়, মানবাধিকারও চায়। আরেকটি বিষয় একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হল সুশাসন প্রতিষ্ঠা। সুশাসন কিন্তু আওয়ামী লীগের বরাবরের অঙ্গীকার, এবং এই সুশাসনের দুটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। একটি হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আর দ্বিতীয়টি হলো জনগণের মঙ্গলের লক্ষ্যে কাজ করা। তো এই মঙ্গলের লক্ষ্যে কাজ করতে গিয়ে যদি আওয়ামী লীগ তার যে অঙ্গীকার যে এই ক্ষেত্রে আমরা এই দলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো করব না এবং এগুলো প্রতিহত করব, এটা কিন্তু আজকে আমাদের আওয়ামী লীগের জন্য আমি মনে করি একটা জরুরি কর্তব্য। যে আপনি বলতে পারেন যে পুঁজি যখন গঠন হয়, কার্ল মার্কসও বলে গেছে যে পুঁজি গঠনের সময় কিছুটা লুটপাট হয়, কিন্তু তাই বলে আমরা এই যুগে এসে আমরা এইভাবে লুটপাটের অর্থনীতি কায়েম করতে দিতে পারি না। আওয়ামী লীগ পারে না, আমাদের জাতীয় পার্টি বা বিএনপি পারলেও আওয়ামী লীগের পারা উচিত না, কারণ আওয়ামী লীগ জনগণের দল এবং পশ্চিম অভিজ্ঞতা হুবহু রেপ্লিকেট করা হবে না, কারণ আরো মানে সেটা রেকটিফাইড হয়ে রেকটিফাইড হবে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দুর্নীতি দূর করা। এই আওয়ামী লীগের একটা বরাবরের অঙ্গীকার, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বলেন, মাত্র এই গত পরশুদিন তিনি বলেছেন একটা সভায়, জিরো টলারেন্স দুর্নীতিতে। কিন্তু সমস্যা হলো যে দুর্নীতি কিন্তু বাড়ছে, এবং আগে যেটা টেবিলের নিচে দিয়ে নেওয়া হতো এখন সেটা টেবিলের উপর দিয়ে নেওয়া হয়। আগে যেটা গোপনে গোপনে নেওয়া হতো এখন সেটা পার্সেন্টেজ আকারে নেওয়া হয়। এবং সবচাইতে দুঃখজনক হলো যে কতগুলো বড় বড় প্রকল্পে যেখানে টাইম ওভাররান হওয়ার জন্য দায়িত্ব কন্ট্রাক্টরের, সেখানে দেখা যাচ্ছে যে সেই সব প্রকল্পগুলিতে আপনার প্রকল্প ব্যয় বৃদ্ধি করা হচ্ছে এবং কন্ট্রাক্টরের কে পেনালাইজ করার পরিবর্তে তাকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে। তো এই সব বিষয়গুলো যে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং দুর্নীতি দূর করা, এটা কিন্তু আওয়ামী লীগের এই ক্ষেত্রে যে ব্যর্থতাটা আছে এই ব্যর্থতাটা তাদের দূর করতে হবে এবং সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আমি ডক্টর হারুনুর রশিদ আপনার কাছে ঘুরে আসতে চাই। এমনি সামষ্টিক বিচারে আপনি যদি বলেন যে 14 সালে 5 জানুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশে তো উনি বলছিলেন যে রাজনীতির মূল শক্তি হচ্ছে আওয়ামী লীগ, বিকল্প শক্তি হচ্ছে আওয়ামী বিরোধী শক্তি, এবং সেক্ষেত্রে যদি ধরি বিএনপিকে আওয়ামী লীগ বিরোধী শক্তির প্রথম এবং প্রধান তারা অনেক দুর্বল হয়ে পড়ছে, এবং সেই দুর্বলতার পিছনে বড় কারণ হচ্ছে যে অন্য দলকে দমন পীড়নের অভিযোগ আছে, যেটা খালেদা জিয়া প্রায়ই করে থাকেন, অন্যান্য সুশীল সমাজের পক্ষ থেকে করা হয়ে থাকে। আপনি কি মনে করেন যে দলটি নিজে গণতন্ত্রের চর্চা করে, গণতন্ত্রের অন্য একটি দলকে সেভাবে কি প্রতিহত করেছে, সেটি কি যথাযথ হয়েছে? না, প্রথম যেটা হলো যে আপনি প্রতিহত করেছে কিনা বা দমন পীড়ন করেছে কিনা, তো এখানে তো বিরোধী দল বিএনপি এবং বিএনপি নেতৃত্বে যে জোট, তাদের যে কর্মকাণ্ড কার্যকলাপ সেটা দিয়ে গণতন্ত্র সম্মত। আপনি 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে সারা দেশে যে সহিংস কর্মকাণ্ড, নৈরাজ্য প্রতিরোধের নামে, এবং 1 বছর পূর্তির পরে 2015 সালের এসে জানুয়ারি মাস থেকে মার্চ 93 দিন কি হয়েছিল বাংলাদেশে? পৃথিবীর গণতন্ত্রের ইতিহাসে কোনো দেশে কি বিরোধী দলের আচরণ এটা পাবেন? পাকিস্তান আমলে আওয়ামী লীগ তো দীর্ঘ 23-24 বছর ওই অর্থে যে বিরোধী দলই, মাত্র 3 বছর সেটা প্রদেশে, আর প্রদেশে আর সেন্ট্রালে 13 মাস সরওয়ার্দী সাহেবের বিরোধী দলই অধিকাংশ সময়, এবং বঙ্গবন্ধু 24 বছরে 12 বছর কারাগারে, তাই না? তাই কি উনি কি কোনো সশস্ত্র পন্থা অবলম্বন করেছিলেন? কোনো পেট্রোল বোমার আশ্রয় নিয়েছিলেন না? বারবার তিনি ফেস করেছেন। তাহলে একটা গণতন্ত্রে বিশ্বাসী কোনো রাজনৈতিক দল, সে জনগণের ক্ষমতায় বিশ্বাস করতে হবে, জনগণের উপর আপনার আস্থা থাকতে হবে, বারবার জনগণের কাছে যেতে হবে। এবং আমাদের সংবিধানের আর্টিকেল 7 আমি আসতেছি, সেখানে যেটা হলো আজকে বিএনপি যদি দুর্বল হয়ে থাকে, এবং নিঃসন্দেহে দুর্বল হয়েছে, এটা হলো বিএনপির কৃতকর্মের জন্য হয়েছে। যে রাজনীতিতে যদি আপনি ওই মারাত্মক ব্লান্ডার করেন, সেটা হলো এখানে জনগণের বিএনপির উপর নিপীড়নের চেয়ে সরকারি দলের, যেটা আপনি বললেন, আমি তো দেখি বরং বিএনপি
এবং নেতৃত্বাধীন জোট জনগণের উপর নিপীড়ন করেছে, প্রায় 150 মানুষের জীবন কেড়ে নিয়েছে। এইটা তো কোনো রাজনীতির কর্মকাণ্ড হতে পারে না। সন্ত্রাস, মানুষের প্রাণহানি করে তো কোনো রাজনীতি হতে পারে না। কাজী আজকে বাংলাদেশের সেই 2014 সালের নির্বাচন উত্তর পরিবেশ যদি আপনার বিশ্লেষণ করতে হয়, তো প্রপার পার্সপেক্টিভ বিশ্লেষণ করতে হবে যে সরকার অবস্থান কী ছিল এবং বিরোধী দলের অবস্থানটা কী ছিল। এবং যে কোনো বিশ্লেষণে আজকে বিএনপির লোকজনও কিন্তু রিয়েলাইজ করে যে এই জায়গাটা প্রশ্ন করতে চাই, ধরে নিলাম বিএনপি তার ভুল রাজনীতির কারণে দুর্বল হয়েছে, অন্যান্য অনেক কারণে, অন্যান্য বড় কোনো শক্তি নেই যারা আওয়ামী লীগকে প্রতিহত, ফলে আওয়ামী লীগকে এই ঘটনার ভেতর দিয়ে সে তার বাঁচার লড়াই করতে গিয়েই যে জায়গায় এসছে সেই জায়গাতে এসে কি সেই স্বৈরাচারীর ভূমিকায় চলে যাচ্ছে কিনা, না তার ফলে সুশাসন দুর্বল হচ্ছে? স্বৈরাচারীর ভূমিকায় যেটা বললেন, আসলে যেটা হলো যে একদিকে ক্ষমতাসীন দল বা আওয়ামী লীগ সরকার, আর হলো বিরোধী দল। তো বিরোধী দল যদি গণতান্ত্রিক আচরণ এবং রীতিনীতি অনুসরণ করে যদি কর্মকাণ্ড করে এবং সেখানে যদি সরকার বা সরকারি দল যদি অগণতান্ত্রিক আচরণ করে, তখন আমরা এই ধরনের মূল্যায়নে যেতে পারি। কিন্তু ঘুরে ফিরে আবার দেখতে হবে যে কার কি ভূমিকা, কে কীভাবে কোন পন্থা অবলম্বন করেছে। আমি এখন একটু অন্য কথায় চলে আসি, সেটা হলো এই যে এর আগে যে বলেছিলেন যে আওয়ামী লীগের যদি সীমাবদ্ধতা কি, তো আমার মনে হয় যে বাংলাদেশের একটা ইন্টেলেকচুয়াল ডিসকাশনে ইট ইজ ওকে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কনটেক্সটে 1949 থেকে আজকে 67 বছরে বাংলাদেশের সৃষ্টি সহ আমাদের এই অঞ্চলের রাজনৈতিক উন্নয়নের সিংহভাগ কন্ট্রিবিউশন হলো আওয়ামী লীগের। আমরা বলি যে 72-71 মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশ সৃষ্টি করেছে, শুধু এটাই কিন্তু তার কন্ট্রিবিউশন না। বাংলাদেশ সৃষ্টি হলো কি উপরে? বাঙালি জাতিসত্তা। 48-52 ভাষা আন্দোলন কারা করেছিল? বদরুদ্দীন উমর সাহেব লেগেছেন, এটা কিন্তু রিয়াল পিকচার না। 48-52 ভাষা আন্দোলন করেছে কিন্তু তৎকালীন সময় মুসলিম ছাত্রলীগ এবং পরবর্তী পর্যায়ে যে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু তো ভাষা আন্দোলনের প্রথম কারাবন্দী 1948 সালের 11 মার্চ। এইসব কিন্তু ওইভাবে কিন্তু ফোকাসে আসে না। কাজেই 48-52 ভাষা আন্দোলনে করেছে। 47 সালের আগে সরদি, আবুল হাশেম, শরৎ বোস, কিরণ চন্দ্র রায় এরা যখন যুক্ত স্বাধীন বাংলার আন্দোলন করেছিল, বঙ্গবন্ধু এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এবং পাকিস্তানের শোষণের কারণে আমাদের জাতীয় মুক্তির আন্দোলন ত্বরান্বিত হয়েছে ঠিক, কিন্তু শুধু শোষণের কারণেই যে আমরা স্বাধীনতা সংগ্রহ করেছি তাও ঠিক না। আসলে মেইন যেটা ছিল সেটা হলো জাতি নিপীড়ন। আমার ভাষার উপর আঘাত করেছে, জাতিসত্তার উপর আঘাত করেছে, যে কারণে পাকিস্তান প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই কিন্তু বাঙালিরা রিয়াক্ট করেছে। আর আজকে যদি ব্যর্থতার কথা বলেন বা সীমাবদ্ধতা, তো আমার মনে হয় যে অর্জন এত, একেবারে যদি আপনি নৈর্ব্যক্তিকভাবে দেখেন, তো আসলেই সীমাবদ্ধতা খুঁজে পাওয়া কিন্তু ডিফিকাল্ট। তারপর তো প্রত্যেক মানুষের মধ্যে যদি বলেন দলের সীমাবদ্ধতা নেই, সন্দেহ আছে, আওয়ামী লীগের আছে। একটা আমার কাছে যারা মনে হয়েছে যে বঙ্গবন্ধুর আদর্শের তো আওয়ামী লীগ, তো বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যেটা ইউবিএল থেকে বেরোলো, আমি রিকোয়েস্ট করব যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের যারা নেতাকর্মী সমর্থক, একটু পাঠ করুন। পাঠ করার পরে তারপর বুকে হাত দিয়ে দেখুন যে বঙ্গবন্ধুর রাজনীতি কী ছিল, তার আদর্শ কী ছিল, এবং আজকে বঙ্গবন্ধুর রাজনীতির অনুসারী হিসেবে কি করছেন। এ হলো এক। বঙ্গবন্ধুর রাজনীতি করছে ত্যাগের রাজনীতি, ভোগের রাজনীতি না। আজকে সেখানে কয়জন আওয়ামী লীগের যদি বলি বা অন্যান্য সংগঠনের যারা নেতাকর্মী আছেন, কয়জনে বঙ্গবন্ধুর অসপ্তাহ আত্মজীবনী পাঠ করেছেন? এটাও তো একটা কথা। কাজেই পলিটিক্যাল পার্টি হলো একটা ইনস্টিটিউশন এবং এটা স্কুলিং, এটা কিন্তু এডুকেট করে। তো লেখাপড়া করে ত্যাগ তিতিক্ষার যে আদর্শ, এইটা হলো যারা শক্তি, সেই আদর্শকে ধারণ না করে, আমার দৃষ্টিতে সেই আদর্শকে না করে আমরা যারা করছি যে অ্যাকশন এবং কাউন্টার অ্যাকশন বেস পলিটিক্স চলে গেছে। কিন্তু যেখানে জ্ঞান দরকার আছে এবং যেখানে আদর্শ অনুসরণ করা দরকার আছে, যেখানে লেখাপড়া দরকার আছে, ইতিহাসকে জানা দরকার আছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা বেশি দেখি না। 2 মিনিট। আচ্ছা, একটু আগেই বন্ধু ডক্টর হারুন রশিদ সাহেব যে কথা বললেন, জাতির পিতা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, সেখান থেকে আমি কথা বলছি। উনি এক জায়গায় লিখেছেন, দলের নির্দেশে সরকার চলবে, এটাই হলো নীতি। এটা কিন্তু ওনার লেখার ভিতরে আছে কোট। এখনকার আওয়ামী লীগ কি দলের নির্দেশে সরকার চলছে? কেন নয়?
এ প্রশ্ন উত্তর যদি আমি এইভাবে দেই তাহলে আশা করি কেউ ভুল বুঝবেন না। সেটা হলো বর্তমান আওয়ামী লীগ যে দলের নির্দেশে চলছে না, এ কথা 100% বলা যায় না। কারণ আওয়ামী লীগ চলছে, আওয়ামী লীগের কাউন্সিলে যে রূপকল্প গৃহীত হয়েছিল সেই রূপকল্পকে বাস্তবায়ন করার জন্য সরকার কাজ করছে। তাহলে দলের লিখিত যে অনুশাসন আছে, কর্মসূচি আছে, তার ভিত্তিতেই কিন্তু দল চলছে। কিন্তু দল চললে আদর্শগতভাবে এটা বাস্তবায়নের দিকে আমি কথা বলছি, আদর্শিক দিক যদি দেখি তাহলে দেখবো সেখানে অনেক বিচ্যুতি আছে এবং আদর্শিক কর্মী গঠনের ক্ষেত্রে অনেক ল্যাপসেস আছে। এই ল্যাপসেসটা যে পর্যন্ত পূরণ না হবে কিংবা সম্পূর্ণ না হবে সে পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু একটা দোলাচলার ভিতরে থাকবে। এবং আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের যে সোনার বাংলা, যেটা বঙ্গবন্ধু কন্যা নতুনভাবে বিন্যাস করেছেন, ব্র্যান্ডিং করেছেন ডিজিটাল বাংলাদেশ, সেই ডিজিটাল বাংলাদেশকে যদি করতে পারে, শহীদ ভাই যে কথা বলেছেন দুর্নীতি হলো বড় প্রশ্ন, সেই দুর্নীতি দূর করার জন্য ডিজিটাল বাংলাদেশ কিন্তু একটা বিরাট ভূমিকা রাখতে পারে দুর্নীতি বন্ধের ক্ষেত্রে। এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব এটাও কিন্তু আওয়ামী লীগের দায়িত্ব। আওয়ামী লীগের যতই সমালোচনা আমরা করি কিংবা সমালোচনা না করি, আওয়ামী লীগের মতো চলবে। এবং আওয়ামী লীগের কোনো চেষ্টা দেখেন কি আওয়ামী লীগের জি এইগুলো থেকে যে দুর্নীতি আমি মনে করি যে আগেই বলেছি, বঙ্গবন্ধু কন্যা যেভাবে যে ভাষায় যে দৃঢ়তা নিয়ে এবং অঙ্গীকার নিয়ে কথা বলেন সেইভাবে কিন্তু কর্মীরা এবং সেইভাবে দলের কর্মীরা তা প্রতিপালন করছে না। এখানে আমি শেখ শহীদের কাছে গিয়ে শেষ করতে চাই, আপনি যদি কনক্লুডিং রিমার্কস দেন আওয়ামী লীগের সামনে আসলে এই মতে। আমি এই কথাগুলোই শেষ করতে চাই যে অনেক সাফল্য, অনেক গৌরব ইত্যাদি আওয়ামী লীগের যেমনি আছে তেমনি ত্রুটি বিচ্যুতিও আছে। বাংলাদেশের জনগণ কিন্তু আওয়ামী লীগের উপরে ভরসা রাখে। তারা বঙ্গবন্ধুর দল হিসাবে মনে করে যে এই দল তাদেরকে মুক্তির সোপানে নিয়ে যাবে এবং জনগণের এই শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে সোনার বাংলা প্রতিষ্ঠার ক্ষেত্রে এই দলই নেতৃত্ব দেবে। তো আমি আশা করব যে এই ৬৭ বছরে আওয়ামী লীগ যে নতুন চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হচ্ছে, দুর্নীতি দূর, সুশাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিতা, স্বচ্ছতা কায়েম, এই চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করবে এবং আগামী দিনে জাতিকে একটি পরিচ্ছন্ন সমাজ, পরিচ্ছন্ন রাষ্ট্র উপহার দেবে। যে রাষ্ট্রে আমরা দেখব শোষণ নাই, যে রাষ্ট্রে আমরা দেখব মানুষে মানুষের আওয়ামী লীগের পক্ষে কি সম্ভব? এবং আওয়ামী লীগের পক্ষেই সম্ভব। এবং আওয়ামী লীগ এক্ষেত্রে তার দায়িত্ব হলো অন্যান্য যারা আছেন এই সহযোগী, এই একই পথের প্রতীক, তাদের সহযোগিতা আদায় করা এবং জনগণকে সংগঠিত করা। দেখুন, জাতির জনক বঙ্গবন্ধু কোনোদিনই রাজনৈতিক দলের ঐক্যে বিশ্বাস করতেন না, তিনি বিশ্বাস করতেন জনগণের ঐক্যে। যখনই এই ৬ দফা দেওয়া হয়েছিল, সমস্ত রাজনৈতিক দল, এমনকি কমিউনিস্টরা পর্যন্ত বলেছিল যে এটা একটা বুর্জুয়া কর্মসূচি। বঙ্গবন্ধু চলে গেলেন জনগণের কাছে, সংগঠিত করলেন জনগণকে, জনগণ তার ডাকে সাড়া দিল। সুতরাং এটা আওয়ামী লীগের একটা নৈতিক দায়িত্ব, জনগণের কাছে যাওয়া, জনগণকে সংগঠিত করা এবং ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে হলেও আমাদের এই জাতিকে শোষণ মুক্তির সেই চরম লক্ষ্যে নিয়ে যাওয়া, যে স্বপ্ন আওয়ামী লীগ তার নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা স্বাধীন জাতি হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছি এবং বঙ্গবন্ধুর যে সোনার বাংলা, অর্থাৎ শোষণ মুক্ত গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণের ঐতিহাসিক যদি দায়িত্ব বলেন সেটাও কিন্তু আওয়ামী লীগের উপর। এবং আমার বিশ্বাস যে বাংলাদেশ যে একটা মধ্যমায়ের দেশ এবং পরে যে একটা উন্নত দেশ হিসাবে 2041 সালে সেটার আওয়ামী লীগের নেতৃত্বেই আমার সেটা অর্জিত। জন্ম থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র হয়েছে। আজকেও কিন্তু সেই চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে, নানা মাতৃকতা তার রয়েছে। যেমন আমরা চক্রান্তের দৃশ্যমান একটা রূপ দেখি জঙ্গিবাদ এবং যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে যে সমস্ত জাতীয় ও আন্তর্জাতিক প্রতিকূলতা এবং চক্রান্ত এবং ষড়যন্ত্র, সেটাকে বিনাশ করেই অসাম্প্রদায়িক
বাংলাদেশ অসংখ্য ধন্যবাদ অধ্যাপক আবু প্রতিষ্ঠা সাঈদ, করার জন্য এগিয়ে যেতে হবে। জনাব ডক্টর হারুন রশিদ এবং শেখ শহীদুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আওয়ামী লীগ নিয়ে আলোচনা করতে গেলে আসলে 67 বছর আওয়ামী লীগ নিয়ে আলোচনা করতে গেলে মিনিমাম 67 ঘন্টা দরকার। আমাদের এই 37 মিনিটের আলোচনায় সেটি কতখানি ফুটিয়ে তোলা সম্ভব সেটি আমি ঠিক জানি না, তারপরেও আমরা চেষ্টা করছি। যেটি মূল কথা উঠে এসছে সেটি হচ্ছে যে শেষ কথা যেটা বলেছেন অধ্যাপক আবু সাঈদ, যে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, বৈষম্য মুক্তি এবং একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠাই বাংলাদেশের মূল লক্ষ্য। সেই কাজটি সবাই প্রত্যাশা করে, আওয়ামী লীগের মতো দলের পক্ষেই করাটা সবথেকে বেশি জরুরি এবং মানুষ তার কাছে এটা বেশি কামনা করে। আমরা প্রত্যাশা করি আওয়ামী লীগ তার কাঙ্ক্ষিত পথে এগিয়ে যাবে। আওয়ামী লীগের উত্তরোত্তর শুভকামনা জানিয়ে শেষ করছি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। ডেটলের সৌজন্যে বিভাগীয় শহরের সেহরির শেষ সময়। বেঙ্গল প্লাস্টিক্সের সৌজন্যে আজকের সেহরির শেষ সময় এবং আজকের ইফতারের সময়।